সেই দিন 15 আগস্ট, নক্ষত্রহীন কাল রাত। লক্ষ্মী প্যাঁচা ডেকে যায় 32 নম্বর বাড়ির বিস্মিত ছাদে। আর দু একবার বাতাসে ভেসে উড়ে যায় রক্তচোষা বাদুরের ঝাঁক। শুক্রবার 15 আগস্ট, ভোর অনুমান 4:30। ভোরের ঘুমে তখন আচ্ছন্ন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বর রোডের 677 নম্বর বাড়ির বাসিন্দারা। পাশের মসজিদ থেকে ভেসে আসছিল ফজরের আজানের ধ্বনি। আজানের ধ্বনিতে ঘুম ভাঙে বঙ্গবন্ধুর। অজু করে নামাজ আদায় করলেন বঙ্গবন্ধু। ক্রমশ ফর্সা হয়ে আসছিল চারপাশ। এদিকে সূর্য উদয়ের সাথে সাথে হাবিলদার কুদ্দুস শিকদারের নেতৃত্বে প্রেসিডেন্টের বাড়ি নিরাপত্তায় নিয়োজিত সেনারক্ষীদের একটি দল বিউগলের তালে তালে উত্তোলন করছিল জাতীয় পতাকা। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40তম সমাবর্তন। সকাল 11টায় টিএসসি অডিটোরিয়ামে ভাষণ দেবেন বঙ্গবন্ধু। আইন বিভাগের ছাত্র থাকা অবস্থায় 4র্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনে সমর্থন দেওয়ার অপরাধে যে বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু বহিষ্কৃত হয়েছিলেন 26 বছর আগে 1949 সালে, সেই বিশ্ববিদ্যালয় থেকেই আজ বঙ্গবন্ধুকে দেয়া হবে সম্মানসূচক ডিগ্রি ডক্টর অফ ল। বিশ্ববিদ্যালয়ে গিয়েই বঙ্গবন্ধু প্রথমে যাবেন শেখ কামাল আর শেখ কামালের স্ত্রী সুলতানা কামালের সমাজবিজ্ঞান বিভাগে, যেখানে রূপার থালায় সাজানো ফুলের পাপড়ি দিয়ে বঙ্গবন্ধুর পদযুগলে শ্রদ্ধা জানাবে শেখ রাসেলের নেতৃত্বে 3 শিশু। বঙ্গবন্ধুর আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয় সেজেছে আজ নানান রঙে। চারিদিকে সাজ সাজ রব। শামসুন্নাহার হলের সামনে নির্মিত তোরণে বড় বড় হরফে লেখা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত গানের পংক্তি, ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। কিছুটা চিন্তামগ্ন বঙ্গবন্ধু। নামাজ আদায় করে পায়চারি করছিলেন তিনি তাঁর প্রশস্ত বেডরুমেই। যে বিশ্ববিদ্যালয়ে তার গমন কখনোই সুখকর ছিল না, স্বাধীনতার বছর 4 পর আজ তিনি প্রথমবারের মতো যাচ্ছেন সেই তিক্ত স্মৃতি বিজড়িত বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় প্রেসিডেন্ট হিসেবে। কত স্মৃতি যেন মাথায় আসছে তাঁর। হঠাৎ ক্রিং ক্রিং করে বেজে ওঠে বেডরুমে থাকা রাষ্ট্রপতির লাল টেলিফোন। বিস্ময়চিত্তে বঙ্গবন্ধু রিসিভার তুললেন টেলিফোনের। টেলিফোনের অপর প্রান্তে ছিলেন বঙ্গবন্ধুর ভগ্নিপতি ও মন্ত্রী সেনিয়াবাদ। সেনিয়াবাদ জানালেন, কারা যেন বাসা আক্রমণ করেছে, চারদিক থেকে গুলি হচ্ছে। হন্তদন্ত হয়ে বঙ্গবন্ধুর টেলিফোন মিস্ত্রি আব্দুল মতিনকে ফোন করে বললেন প্রেসিডেন্টের ব্যক্তিগত সহকারী আফামা মহিতুল ইসলামকে ফোন ধরতে। মহিতুল তখন ছিলেন ঘুমে আচ্ছন্ন। মতিন মহিতুলকে ধাক্কা দিয়ে ঘুম থেকে উঠিয়ে বললেন, রাষ্ট্রপতি আপনাকে টেলিফোনে ডাকছেন। মহিতুল তড়িঘড়ি করে টেলিফোনটি ধরেন। বঙ্গবন্ধু বললেন, সেনিয়াবাদের বাসায় দুষ্কৃতিকারীরা আক্রমণ করেছে, জলদি পুলিশ কন্ট্রোল রুমে টেলিফোন লাগা। মহিতুল ঝটপট করে টেলিফোন করতে থাকেন পুলিশ কন্ট্রোল রুমে, কিন্তু কিছুতেই লাইন পাচ্ছিলেন না মহিতুল। বঙ্গবন্ধু অস্থির চিত্তে পায়চারি করতে করতে একসময় তার কক্ষ থেকে বেরিয়ে আসেন বাইরে। পরনে তার গেঞ্জি আর লুঙ্গি। নেমে পড়েন দোতলা থেকে সোজা নিচে, চলে যান অভ্যর্থনা কক্ষে, যেখানে মহিতুল চেষ্টা করে যাচ্ছিলেন পুলিশ কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার। ওই রাতে কাজের ছেলে রহমান ওরফে রমা আর বঙ্গভবনের কর্মচারী আব্দুল ওরফে সেলিম ঘুমিয়েছিলেন বঙ্গবন্ধুর বেডরুমের ঠিক সামনের বারান্দায়। বঙ্গবন্ধু নিচে যাওয়ার সাথে সাথেই বেগম মুজিবও রুম থেকে বেরিয়ে আসেন বাইরে। রহমান আর আব্দুলকে উদ্দেশ্য করে বেগম মুজিব বললেন, সেনিয়াবাদ সাহেবের বাসায় আক্রমণ হয়েছে। এমন শুনে সাথে সাথে উঠে পড়েন রহমান আর আব্দুল। বেগম মুজিব আব্দুলকে বঙ্গবন্ধুর পাঞ্জাবি ও চশমাটা দিয়ে বললেন, যাও নিচে নিয়ে যাও।
আব্দুল বঙ্গবন্ধুর পাঞ্জাবি আর চশমা নিয়ে চলে যায় অভ্যর্থনা কক্ষে। কি ঘটেছে তা দেখার জন্য রহমান চলে যায় লেকের পারে। গিয়ে দেখেন কয়েকজন আর্মির লোক গুলি করতে করতে ৩২ নম্বরের বাড়ির দিকে আসছে। রহমান দ্রুত বেগে আবার ঢুকে পড়ে বাড়িতে। বাড়িতে ফেরার সময় বঙ্গবন্ধুকে দেখেন অভ্যর্থনা কক্ষে। বেগম মুজিব তখন দোতলায় একা ছটফট করছিলেন। ওদিকে বঙ্গবন্ধু নিচে নেমে মহিতুলকে বললেন, পুলিশ কন্ট্রোল রুমে লাগাতে বললাম, লাগালি না? মহিতুল বললেন, চেষ্টা করতেছি কিন্তু লাইন পাইতেছি না। এদিকে কর্মচারী আব্দুল বঙ্গবন্ধুর পাঞ্জাবি আর চশমা নিয়ে চলে আসেন ওই রুমে। বঙ্গবন্ধুর গলার আওয়াজ শুনে ডিএসপি নুরুল ইসলাম বৈঠকখানার দরজার পাশে গিয়ে দাঁড়ান। ওদিকে বঙ্গবন্ধুর সামনেই মহিতুল চেষ্টা করতে থাকেন লাইন পাওয়ার। প্রধানমন্ত্রী মনসুর আলী, সেনাপ্রধান শফিউল্লাহ, রক্ষী বাহিনীর প্রধান কাউকেই পাওয়া যাচ্ছিল না ফোনে। এবার তিনি ফোন করলেন প্রেসিডেন্টের বিদায়ী সামরিক সচিব কর্নেল জামিল উদ্দিনকে। তো ভোরে রাষ্ট্রপতির ফোন পেয়ে কর্নেল জামিল বিস্ময়ের সঙ্গে বললেন, স্যার কোনো সমস্যা? বঙ্গবন্ধু বললেন, জামিল, আর্মিন আমার বাড়ি আক্রমণ করেছে, আমি কাউকে পাচ্ছি না, তুমি কি করতে পারো দেখো। জামিল বললেন, স্যার আমি এখনই আসছি। বঙ্গবন্ধুর ফোন পেয়ে কর্নেল জামিল উদ্দিন তার ড্রাইভার আইনুদ্দিন মোল্লাকে বললেন, তাড়াতাড়ি গাড়ি রেডি করো, গণভবনে গিয়া সকল ফোর্সকে হাতিয়ার ও গুলি সহ 5 মিনিটের মধ্যে বঙ্গবন্ধুর বাড়িতে যাইবার জন্য বলো। ড্রাইভার আইনুদ্দিন মোল্লা দ্রুত চলে যায় গণভবনে। ফোর্সদের তিনি এই নির্দেশনার কথা জানিয়েই ফিরে এসে কর্নেল জামিলকে তার ব্যক্তিগত গাড়িতে করে নিয়ে রওনা দেয় বঙ্গবন্ধুর বাড়ির উদ্দেশ্যে। ধানমন্ডির ২৭ নম্বর রোডের মাথায় গিয়ে কর্নেল জামিল তার নির্দেশ মোতাবেক আসা গণভবনের ফোর্সগুলোকে দেখেন। সোহানবাগ মসজিদের কাছে যাওয়ার পর দক্ষিণ দিক থেকে শো শো করে গুলি আসতে থাকে। কর্নেল জামিল সেখানে গাড়ি থামিয়ে বসে থাকেন গাড়িতেই। এর কিছুক্ষণ পর কর্নেল জামিল পায়ে হেঁটে বঙ্গবন্ধুর বাড়ির দিকে যেতে থাকলে ৫-৬ জন খাঁকি পোশাকধারী দৌড়ে এসে এলো পাতারি ফায়ার করে কর্নেল জামিলকে উদ্দেশ্য করে। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসা বিদায়ী সামরিক সচিব কর্নেল জামিল উদ্দিন। এদিকে চেষ্টা করতে করতে মহিতুল একসময় পেয়ে যান গণভবন এক্সচেঞ্জের লাইন, কিন্তু অপর প্রান্ত থেকে ফোন রিসিভ করা হলেও রেসপন্স করছিল না কেউ। মহিতুল তখন হ্যালো হ্যালো বলে চিৎকার করতে থাকেন। অস্থির বঙ্গবন্ধু তখন মহিতুলের হাত থেকে রিসিভারটি নিয়ে বললেন, আমি রাষ্ট্রপতি শেখ মুজিব বলছি। বলতে না বলতেই পূর্ব দক্ষিণ দিক থেকে হঠাৎ এক ঝাঁক গুলি আসে বৈঠকখানার ভেতরে। কাঁচ ভেঙে গুলি লাগে বৈঠকখানার দেয়ালে। অন্য একটি ফোনে বঙ্গবন্ধুর ব্যক্তিগত দেহরক্ষী তথা চিফ সিকিউরিটি অফিসার মহিউদ্দিনের কল আসলে মহিতুল সেই ফোনটি রিসিভ করতে যান। চারদিক থেকে গুলি আসতে থাকে অনর্গল। ভাঙা কাঁচের টুকরার আঘাতে মহিতুলের ডান হাতের কনুই কেটে রক্ত ঝরতে থাকে। বঙ্গবন্ধু সহ সবাই শুয়ে পড়েন অভ্যর্থনা কক্ষের মেঝেতে। বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণের প্রায় একই সময় ভোর ৫টার দিকে আক্রমণ করা হয় বঙ্গবন্ধুর ভগ্নিপতি তৎকালীন কৃষিমন্ত্রী আব্দুর রব সেনিয়াবাদের ২৭ নম্বর মিন্টু রোডের সরকারি বাসভবনে। মেজর শাহরিয়ার রশিদ খান, ক্যাপ্টেন আজিজ পাশা, ক্যাপ্টেন মাজেদ ও ক্যাপ্টেন নুরুল হুদার নেতৃত্বে বিপদগামী সেনাবাহিনীর একটি দল চলে যায় সেনিয়াবাদের বাসায়। ফায়ার করতে করতে তারা ঢুকে যায় সেরনিয়াবাদের বাসভবনে। সেরনিয়াবাদ সহ সবাই ভেবেছিলেন বাড়িতে ডাকাত পড়েছে, কিন্তু ফায়ারিং বাড়তে থাকলে উপায়ান্তর না পেয়ে সেরনিয়াবাদ লাল টেলিফোনে ফোন করেন বঙ্গবন্ধুকে। কারা যেন বাসা আক্রমণ করেছে, চারদিক থেকে গুলি হচ্ছে বলে বঙ্গবন্ধুর নিকট সাহায্য চান সেরনিয়াবাদ। ইতোমধ্যে ঘাতকদের দলটি দরজা ভেঙে উঠে যায় বাড়িটির দোতলায়। সেরনিয়াবাদ সহ তার পরিবারের প্রায় সবাইকে নিয়ে আসা হয় নিচতলার ড্রয়িং রুমে, দাঁড় করানো হয় লাইনে। ঘাতকদের একজন সেরনিয়াবাদকে জিজ্ঞাসা করে, আপনি কি রব সেরনিয়াবাদ? সেরনিয়াবাদ হাঁ বলে উল্টো প্রশ্ন করলেন, তোমরা কি চাও? তোমাদের কমান্ডিং অফিসারকে? ঘাতকদের মধ্য থেকে একজন বলে, আমরা কিছুই চাই না, আমাদের কোনো কমান্ডিং অফিসার নাই।
এই বলে ঘাতকরা এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে শুরু করে এলোপাথারি ব্রাশ ফায়ার। মুহূর্তেই হত্যা করা হয় সেরনিয়াবাদ সহ তার মেয়ে বেবি সেরনিয়াবাদ, ছেলে আরিফ সেরনিয়াবাদ, 4 বছরের নাতি সুকান্ত বাবু, চাচাতো ভাই শহীদ সেরনিয়াবাদ, আত্মীয় আব্দুল নঈম খান রিন্টু ও 2 কাজের লোকসহ 8 জনকে। গুলি একটু বন্ধ হলে বঙ্গবন্ধু তড়ি ঘড়ি করে পাঞ্জাবি ও চশমা পরে বারান্দায় গিয়ে সেন্ট্রিদের উদ্দেশ্য করে বললেন, আর্মি সেন্ট্রি, পুলিশ সেন্ট্রি, এত গুলি হচ্ছে, তোমরা কি করো? একজন সেন্ট্রি বললেন, বাইরে থেকে হামলা হয়েছে। বঙ্গবন্ধু বললেন, তোমরা ফায়ারিং চালাও। কিন্তু বঙ্গবন্ধু এটা জানতেন না, অস্ত্র থাকলেও পাল্টা ফায়ারিং চালানোর মতো গুলি ছিল না তখন প্রেসিডেন্টের বাড়ির নিরাপত্তায় নিয়োজিত গার্ড রেজিমেন্টের সৈনিকদের কাছে। নিখুঁত ষড়যন্ত্রের অংশ হিসেবে আক্রমণের ঠিক আগ মুহূর্তে ভোর অনুমান 4:15টার সময় সুবেদার মেজর আব্দুল ওয়াহাব জোয়ারদার সৈনিকদের বেতন দেওয়ার অজুহাতে ধানমন্ডির 31 নম্বর রোডে অবস্থিত পিজিআরের অস্থায়ী ক্যাম্পে গিয়ে নতুন গুলি দেওয়ার কথা বলে নায়ক সুবেদার আব্দুল গনির কাছ থেকে নিয়ে যায় সমস্ত গুলি। বাইরে থেকে তখন চলছে অনবরত হেভি ফায়ারিং, কামান থেকেও ছোড়া হচ্ছিল গোলা। 2 নম্বর ফিল্ড আর্টিলারির একটি ব্যাটালিয়ন বঙ্গবন্ধুর বাড়ির দক্ষিণ লেকের পাশে অবস্থান নিয়ে গোলা নিক্ষেপ করছিল। মিনিট 5 পর বন্ধ হয় গুলি। তখন বঙ্গবন্ধু বৈঠকখানা থেকে বের হয়ে সিঁড়ির বারান্দায় গিয়ে আবারও জিজ্ঞাসা করেন, এত ফায়ারিং কিসের? একাধিকবার এমন জিজ্ঞেস করেন বঙ্গবন্ধু, উত্তরও একই, বাইরে থেকে হামলা হয়েছে। এই জবাব শুনে দোতলায় চলে যান বঙ্গবন্ধু। রুমে ঢুকে বন্ধ করে দেন রুমের দরজা। পিছন পিছন যায় কর্মচারী আব্দুল। প্রায় একই সময়ে বিপদগামী সেনাবাহিনীর আরেকটি ঘাতক দল চলে যায় বঙ্গবন্ধুর ভাগ্নে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ধানমন্ডির বাসায়। ভোরে ঘুম থেকে উঠে শেখ ফজলুল হক মনি প্রতিদিনকার মতো পত্রিকা নিয়ে বসতে যাবেন। ঠিক সেই মুহূর্তে সেরনিয়াবাদের বাসা থেকে টেলিফোনে জানানো হয় সেরনিয়াবাদের বাসায় দুষ্কৃতিকারীদের আক্রমণের খবর। ফজলুল হক মনি তাড়াহুড়ো করে ফোন করতে থাকেন বঙ্গবন্ধুকে, কিন্তু লাইন পাচ্ছিলেন না কিছুতেই। এর মধ্যেই শেখ ফজলুল হক মনির বাসার সামনে হাজির হয়ে যায় ঘাতকদের দলটি। মুহূর্তের মধ্যেই ঘাতক দলটি ফজলুল হক মনির বাসায় ঢুকে ব্রাশ ফায়ার করে হত্যা করে শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণিকে। আর্যমণি মানব ঢাল হয়ে বাঁচাতে চেয়েছিলেন তার প্রিয়তম স্বামীকে, কিন্তু ঘাতকরা হত্যা করে তাঁকেও। ওদিকে কাজের ছেলে রহমান লেকের পাড় থেকে বাড়িতে ঢুকে 3 তলায় গিয়ে শেখ কামালকে ঘুম থেকে ডেকে ওঠান। বলেন, আর্মিরা বাসা আক্রমণ করছে। শেখ কামাল তাড়াতাড়ি করে একটা প্যান্ট আর শার্ট পরে চলে যান নিচে। পেছন পেছন শেখ কামালের স্ত্রী সুলতানা কামালও আসেন দোতলা পর্যন্ত। এরপর রহমান চলে যায় দোতলার শেখ জামালের কক্ষে। আর্মিরা বাসা আক্রমণ করছে বলে রহমান শেখ জামালকেও ডেকে তোলেন ঘুম থেকে। শেখ জামাল শার্ট প্যান্ট পরে চলে যায় বেগম মুজিবের রুমে। সাথে যায় শেখ জামালের স্ত্রী রোজি জামাল। কর্মচারী আব্দুল বঙ্গবন্ধুর পিছন পিছন যখন দোতলায় উঠছিলেন, তখন শেখ কামাল হন্তদন্ত হয়ে নামছিলেন নিচে। নিচে নেমে নিরাপত্তায় নিয়োজিতদের উদ্দেশ্য করে শেখ কামাল বললেন, আর্মি ও পুলিশ ভাই, আপনারা আমার সাথে আসেন। ঠিক ওই সময় স্টেন গান আর রাইফেল হাতে মেজর নূর, মেজর মহিউদ্দিন এবং ক্যাপ্টেন বজলুল হুদার নেতৃত্বে বেশ কয়েকজন কালো এবং খাকি পোশাকধারী গাড়িতে করে এসে নামে বঙ্গবন্ধুর বাড়ির সামনে। পেছন পেছন 2-3টি ট্রাকে করে আসে আরও ফোর্স। মেজর মহিউদ্দিন কয়েকজন ফোর্স নিয়ে পূর্ব দিক থেকে দ্রুত পায়ে হেঁটে বঙ্গবন্ধুর বাসভবনের গেইটে গিয়ে হ্যান্ডস আপ বলে গুলি করতে করতে ঢুকে পড়ে বঙ্গবন্ধুর বাড়িতে। ক্যাপ্টেন বজলুল হুদা অভ্যর্থনা কক্ষের পাশে শেখ কামালকে দেখেই গুলি করে সঙ্গে সঙ্গে। গুলি লাগে শেখ কামালের পায়ে, লুটিয়ে পড়েন তিনি মেঝেতে। ওই অবস্থায় চিৎকার করে মুহিতুলকে উদ্দেশ্য করে শেখ কামাল বলতে থাকেন, ভাই, ওদের বলেন আমি শেখ মুজিবের ছেলে শেখ কামাল। কিন্তু শেখ কামাল হয়তো ভাবতেই পারেননি
যাদের তিনি তার পরিচয় দিচ্ছেন তারা এসেছেন তাকে সহ হত্যা করতে তার পুরো পরিবারকে। শেখ কামাল পরিচয় দেওয়ার সাথে সাথেই ক্যাপ্টেন হুদা ব্রাশ ফায়ার করে সেখানেই হত্যা করে শেখ কামালকে। ওই সময় ব্রাশ ফায়ারের গুলি গিয়ে লাগে মহিতুলের হাঁটুতে আর ডিএসপি নুরুল ইসলামের পায়ে। ওই অবস্থায় ডিএসপি নুরুল ইসলাম মুহিতুল সহ একজন পুলিশ সার্জেন্টকে পেছনের দরজা দিয়ে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ক্যাপ্টেন বজলুল হুদা মুহিতুলকে চুল ধরে টেনে তুলে গেটের সামনে নিয়ে গিয়ে দাঁড় করায় লাইনে। ওই লাইনে ছিল পুলিশের কয়েক সদস্য সহ টেলিফোন মিস্ত্রি আব্দুল মতিনও। হঠাৎ ঘাতকদের একজন সেখানে এসে লাইনে দাঁড় করানো লোকদের দেখিয়ে বলল, সব লোকদের গুলি করে মেরে ফেলো। সঙ্গে সঙ্গে গুলি করা হয় লাইনে দাঁড়িয়ে থাকা স্পেশাল ব্রাঞ্চের এএসআই সিদ্দিকুর রহমানকে। গুলিবিদ্ধ হয়ে সেখানেই নিহত হন তিনি। এরপর কয়েকজনকে লাইনটির পাহারায় রেখে বাকিরা ফায়ার করতে করতে উঠে যায় দোতলার দিকে। কর্মচারী সেলিম ওরফে আব্দুল তখন ভয়ে শেখ জামালের কক্ষে ঢুকে আশ্রয় নেয় বাথরুমে। ঘাতকরা দোতলায় উঠে জোরে জোরে বলতে থাকে, যে যেখানে আসো সারেন্ডার করো। সেলিম ওরফে আব্দুল বাথরুম থেকে উকি দিয়ে দেখে কালো পোশাকধারী দুইজন সিঁড়ি দিয়ে উপরে উঠছে। আব্দুল ভাবে এই লোকেরা নিশ্চয়ই খবর পেয়ে তাদের উদ্ধার করতে এসেছে। এই ভাবনায় আব্দুল উঠে দাঁড়ায় শঠান হয়ে। সাথে সাথে তাকে উদ্দেশ্য করে করা হয় 4-4টে গুলি। হাতে ও পেটে গুলিবিদ্ধ হয়ে সামনের দিকে পড়ে যায় আব্দুল। কিছুক্ষণ পর একটু সোজা হয়ে সিঁড়ির পাশে দেয়ালে হেলান দিয়ে বসে থাকে গুলিতে রক্তাক্ত সেলিম ওরফে আব্দুল। বঙ্গবন্ধু তখন দরজা বন্ধ করে ছটফট করছিলেন তার কক্ষে। অস্থির হয়ে তিনি আবার ফোন করলেন সেনাপ্রধান মেজর জেনারেল KM শফিউল্লাহকে। ওদিকে শফিউল্লাহ চেষ্টা করে যাচ্ছিলেন লাল টেলিফোনে। বেশ কয়েকবার চেষ্টার পর পাওয়া গেল শফিউল্লাহকে। তার মাত্র কিছুক্ষণ আগে সেনাপ্রধান মেজর জেনারেল শফিউল্লাহ সেনা মুভমেন্টের খবরটি পান ডাইরেক্টরেট অফ মিলিটারি ইন্টেলিজেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিনের নিকট থেকে। শফিউল্লাহ ফোন রিসিভ করতেই বঙ্গবন্ধু বলে উঠলেন, শফিউল্লাহ, তোমার ফোর্স আমার বাড়ি অ্যাটাক করেছে। কামালকে বোধহয় ওরা মেরে ফেলেছে, জলদি ফোর্স পাঠাও। উত্তরে সেনাপ্রধান বললেন, I'm doing something. Can you get out of the house? কিন্তু করা গেল না কিছুই। এদিকে সময় গড়িয়ে যাচ্ছিল খুব দ্রুত। ঘাতকরা উদ্যত, তারা দেরি করতে প্রস্তুত নয় মোটেও। তারা অবস্থান গ্রহণ করে বঙ্গবন্ধুর বেডরুমের সামনে। এক পর্যায়ে বঙ্গবন্ধুর দরজা খুলে বের হয়ে আসেন তাঁর কক্ষ থেকে মেজর মহিউদ্দিন, রিসালদার মুসলিম উদ্দিন, সুবেদার মেজর আব্দুল ওহাব জোয়ারদার সহ মেজর মহিউদ্দিনের ফোর্স তখন ঘিরে ফেলে বঙ্গবন্ধুকে। হয়তো তখনই গুলি করতে তারা বঙ্গবন্ধুকে, কিন্তু বঙ্গবন্ধুর ব্যক্তিত্বের কাছে তারা পেরে উঠছিল না সেই মুহূর্তে। তারা বঙ্গবন্ধুকে নিয়ে যেতে থাকে সিঁড়ির দিকে। সিঁড়ির দিকে যাওয়ার সময় গুলিবিদ্ধ আব্দুলকে দেখে বঙ্গবন্ধু বললেন, এই ছেলেটা ছোটবেলা থেকে আমাদের এখানে থাকে, একে কে গুলি করলো? তখন একটু উত্তেজিত হয়ে পড়েন বঙ্গবন্ধু। উত্তেজিত বঙ্গবন্ধু ঘাতকদের উদ্দেশ্যে বললেন, তোরা কি চাস? তোরা আমাকে কোথায় নিয়ে যাবি? বেয়াদবি করিস কেন? ঘাতকরা কোনো কথা বলল না। বঙ্গবন্ধু আবার বললেন, তোমরা কেন আমার বাসায় এসেছো? কে তোমাদের পাঠিয়েছে? শফিউল্লাহ কোথায়? কোনো জবাব না দিয়ে তারা বঙ্গবন্ধুকে নিয়ে নামতে থাকে নিচের দিকে। তখন আচমকা সিঁড়ির গোড়ায় এসে হাজির হয় মেজর নূর আর ক্যাপ্টেন বজলুল হুদা। মেজর নূর মেজর মহিউদ্দিনের দ্বিধাগ্রস্ততা দেখে উত্তেজিত হয়ে বলে ওঠে, মেজর নূরের এমন নির্দেশে মেজর AK মহিউদ্দিন তার ফোর্স নিয়ে চলে যায় একপাশে। বঙ্গবন্ধু তখন সিঁড়িতে নেমেছেন কেবল 2-3 ধাপ। ঠিক তখন নিচের দিক থেকে মেজর নূর আর ক্যাপ্টেন হুদা স্টেন গান দিয়ে ব্রাশ ফায়ার করতে থাকে বঙ্গবন্ধুর দিকে। বুকে, পেটে আর শরীরের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়ে বঙ্গবন্ধু লুটিয়ে পড়েন সিঁড়িতে। এই সিঁড়ি নেমে গেছে বঙ্গোপসাগরে।
সিঁড়ি ভেঙে রক্ত নেমে গেছে ৩২ নম্বর থেকে। সবুজ শস্যের মাঠ বেয়ে অমল রক্তের ধারা বয়ে গেছে বঙ্গোপসাগরে। এই সিঁড়ি নেমে গেছে বঙ্গোপসাগরে। সিঁড়ি ভেঙে রক্ত নেমে গেছে স্বপ্নের স্বদেশ ব্যাপে। সবুজ শস্যের মাঠ বেয়ে অমল রক্তের ধারা বয়ে গেছে বঙ্গোপসাগরে। কাজের ছেলে রহমান তখন সিঁড়ির উপরের দিকে দাঁড়িয়ে কাঁপছিল থরথর করে। ঘাতকরা তাকে জিজ্ঞেস করে, তুমি কি করো? রহমান বলে, আমি কাজ করি। ঘাতকরা তখন তাকে ধমক দিয়ে বলে, যাও, ভেতরে যাও। রহমান তখন বেগম মুজিবের রুমে ঢুকে আশ্রয় নেয় বাথরুমে। ওই বাথরুমে আগে থেকে আশ্রয় নিয়েছিলেন শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামাল এবং তার স্ত্রী রোজি জামাল, শেখ রাসেল, বেগম মুজিব এবং বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের। শেখ নাসের ওই বাথরুমে আশ্রয় নেওয়ার আগেই গুলি লেগেছিল তার হাতে। শেখ নাসেরের হাত থেকে তখন টপ টপ করে ঝরছিল রক্ত। বেগম মুজিব তার শাড়ির আঁচল ছিঁড়ে মুছে দেন শেখ নাসেরের হাতের রক্ত। ওই অবস্থায় রহমান বাথরুমে ঢুকে বেগম মুজিবকে বলে, আম্মা আরমিরা সাহেবকে গুলি করেছে। আতঙ্কগ্রস্ত সবার মুখে তখন শুরু হয় চাপা কান্না আর গোংরানো আর্তনাদ। বঙ্গবন্ধুকে হত্যার পর মেজর আজিজ পাশা আর রিসালদার মুসলিম উদ্দিনের নেতৃত্বে একদল চলে যায় দোতলায়। বঙ্গবন্ধুর বেডরুম তখন ভেতর থেকে আটকানো ছিল। বেডরুমের বাথরুমে অবস্থান করছিলেন বেগম মুজিব সহ অন্যরা। ঘাতকরা বাইরে থেকে দরজা ধাক্কাতে থাকে। তাদের হাতে সময় নেই, কিন্তু দরজা খুলছিল না কেউ। আজিজ পাশা তখন দরজা লক্ষ্য করে করতে থাকে গুলি। উপায়ন্তর না পেয়ে একসময় বেগম মুজিব বাথরুম থেকে বের হয়ে এগিয়ে যান দরজার দিকে। দু একজন বেগম মুজিবকে বারণ করতে থাকেন। বেগম মুজিব বললেন, মরলে সবাই একসাথে মরব। এই বলে বেগম মুজিব এগিয়ে গিয়ে খুলে দেন দরজা। ঘাতকটা ঢুকে পড়ে বেডরুমে। তারা বঙ্গমাতা বেগম মুজিব, শেখ নাসের আর রহমান ওরফে রমাকে নিয়ে নামতে থাকে নিচের দিকে। নামার সময় সিঁড়িতে বঙ্গবন্ধুর উপুর হয়ে পড়ে থাকা রক্তাক্ত লাশ দেখে বেগম মুজিব ভেঙে পড়েন কান্নায়। তার ভাগ্য কি হতে পারে তা আঁচ করতে পারলেও সংকটে দুর্জেয় বঙ্গমাতা বেগম মুজিব নিজের বাঁচার আকুতি না করেই দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, ওনাকে যখন মেরে ফেলেছ আমাকেও মেরে ফেলো তোমরা। এই বলে দৃঢ়চেতা বেগম মুজিব তখন জেদ করে ঠায় দাঁড়িয়ে থাকেন সেখানে। উপায়ন্তর না পেয়ে মেজর আজিজ পাশা আর রিসালদার মুসলিম তখন বেগম মুজিবকে আবার নিয়ে যায় তার বেডরুমে। সেখানে নিয়েই ঘাতকরা কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ ব্রাশফায়ার করে হত্যা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ সংগ্রামী জীবনের নেপথ্যে প্রেরণাদায়িনী বিজয়লক্ষ্মী নারী বঙ্গমাতা বেগম মুজিব সহ শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামাল আর তার স্ত্রী পারভিন জামাল রোজিকে। তারপর তারা শেখ নাসের, শেখ রাসেল, কাজের ছেলে রহমানকে নিচে নিয়ে যায়। দাঁড় করানো হয় লাইনে। তার আগে থেকেই ওই লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছিল বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী মুহিতুল আর ডিএসপি নুরুল ইসলাম সহ বাড়ির কাজের লোকেদের। শেখ নাসেরের হাত তখন বুলেটের আঘাতে রক্তাক্ত। লাইনে দাঁড়িয়েই শেখ নাসের বললেন, স্যার, আমি তো রাজনীতি করি না, কোনো রকম ব্যবসা করে খাই। ঘাতকদের যে লোকটা শেখ নাসিরকে উপর থেকে নামিয়ে এনেছিল সে তখন বলল, ঠিক আছে, আপনাকে কিছু বলবো না, আপনি ওই কক্ষে গিয়ে বসেন। এই বলে ঘাতকদের একজন শেখ নাসিরকে অফিস কক্ষ সংলগ্ন বাথরুমে নিয়ে গুলি করে। শেখ নাসির তখন পানি পানি করে চিৎকার করতে থাকেন। পাহারারত ঘাতকদের একজন অন্য একজনকে বলল, যা পানি নিয়ে আয়। আদেশ পেয়ে ঘাতকদের ওই সদস্যটি তখন পানি দেওয়ার পরিবর্তে ওই বাথরুমে গিয়ে আবার শেখ নাসিরকে গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে।
আতঙ্কগ্রস্ত শেখ রাসেলকে লাইনে দাঁড় করানোর পর লাইনে মহিতুলকে দেখে রাসেল দৌড়ে গিয়ে মহিতুলকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া আমাকে মারবে না তো? শিশু বলে হয়তো ঘাতকরা শেখ রাসেলকে অন্তত মারবে না, এই বিশ্বাসে মহিতুল শেখ রাসেলকে উদ্দেশ্য করে বললেন, না ভাইয়া, তোমাকে মারবে না। তখন ঘাতকদের একজন মহিতুলের কাছ থেকে শেখ রাসেলকে জোর করে ছাড়িয়ে নেয়। শেখ রাসেল তখন কান্নাকাটি করছিল। আমি মার কাছে যাব, আমি মার কাছে যাব। মেজর পাশা তখন একজন হাবিলদারকে হুকুম দিয়ে বলল, তাকে তার মায়ের কাছে নিয়ে যাও। ওই হাবিলদার তখন রাসেলকে উদ্দেশ্য করে বলে, চলো তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাই। এই বলে রাসেলকে নিয়ে যাওয়া হয় দোতলার দিকে। শিশু রাসেলও তখন বুঝে গিয়েছিল কি ঘটে গেছে আর কি হতে চলেছে সেই মুহূর্তে। রাসেল তখন অনেক কাকুতি মিনতি করে তাকে না মারার জন্য। আজকে একটু ভোরে ভোরে ঘুম থেকে ওঠার কথা ছিল রাসেলের। যাবেন পিতার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। সমাজবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে প্রেসিডেন্ট পিতাকে ফুলেল শ্রদ্ধা জানাবে শেখ রাসেল। অন্যরকম এক স্বপ্নিক আনন্দ নিয়ে রাসেল ঘুমিয়ে পড়েছিল রাতে একটু আগে আগে। কিন্তু ঘাতকদের বুলেট এক মুহূর্তে স্তব্ধ করে দিল শিশু রাসেলের সেই ফুলের মতো স্বপ্ন। দোতলায় বঙ্গবন্ধুর বেডরুমে নিয়ে মুহূর্তের মধ্যে গুলিতে ঝাঁঝরা করে দেয়া হয় মাত্র 10 বছর বয়সী শিশু রাসেলের নিষ্পাপ দেহ। শিশু রাসেলও নিস্তার পেল না নরপিশাচে ঘাতকদের কাছ থেকে। কিছুক্ষণ পর ওই হাবিলদার নিচে নেমে গেইটের কাছে গিয়ে মেজর পাশাকে বলে, স্যার, সব শেষ। এর কিছুক্ষণ পর একটা ট্যাঙ্ক নিয়ে গেইটে আসে মেজর ফারুক। গেইটে তখন অবস্থান করছিলেন মেজর পাশা, মেজর নূর, মেজর মহিউদ্দিন ও ক্যাপ্টেন হুদা। মেজর ফারুককে উদ্দেশ্য করে ক্যাপ্টেন হুদা বলল, অল আর ফিনিশড। মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যেই ঘাতকরা শেষ করে তাদের পরিকল্পিত মিশন। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার স্বামী ডক্টর M.A. ওয়াজেদ মিয়া তখন অবস্থান করছিলেন পশ্চিম জার্মানিতে। জার্মানির শীর্ষস্থানীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় কার্লসরুহে ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে উচ্চতর ট্রেনিং নিতে স্কলারশিপ নিয়ে 1975 সালের 12ই মার্চ তিনি গিয়েছিলেন জার্মানিতে। 4 বছর বয়সী পুত্র সজীব ওয়াজেদ জয় জেদ করে বসে পিতাকে দেখার। শেষ পর্যন্ত পুত্রের এমন জোর আবদার মেটাতেই শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে 1975 সালের 30 জুলাই গিয়েছিলেন জার্মানিতে। ঘটনার রাতে তারা ছিলেন বেলজিয়ামের রাষ্ট্রদূত সানাউল হকের আমন্ত্রণে তার বাসায় ব্রাসেলসে। ফলে ঘাতকদের বুলেট সেদিন বিদ্ধ করতে পারেনি তাদের দেহকে। সৌভাগ্যক্রমে সেই অভিশপ্ত রাতে বেঁচে যান বঙ্গবন্ধুর 2 আদরের কন্যা শেখ হাসিনা আর শেখ রেহানা। কি বিভৎসতা! সারা সিঁড়ি বেয়ে রক্তের বন্যা। সিঁড়ির মাঝখানে নিথর পড়ে আছেন ঘাতকের বুলেটে ঝাঁঝরা হওয়া চেক লুঙ্গি আর সাদা পাঞ্জাবি পরা স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লাশ। বুলেটে ঝাঁঝরা তার তলপেট আর বুক। পাঞ্জাবিটা বিদীর্ণ করে তেজস্বী শরীরে ভেদ করেছে 15টি তরতাজা বুলেট, আর 18টি বুলেটের ক্ষতচিহ্নে চেক লুঙ্গিটাকে যেন চেনার জো নেই। বাম হাতটা উপরের দিকে ভাঁজ করা। যে তর্জনী উঁচিয়ে বঙ্গবন্ধু দিয়েছিলেন আমাদের মহান স্বাধীনতার ডাক, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার সেই ডান হাতের তর্জনীটা ঝুলে আছে চামড়ার সাথে। নিথর দেহের পাশে পড়ে রয়েছে তার ভাঙা চশমা আর তার অতি প্রিয় তামাকের পাইপটি।
নিচতলার অভ্যর্থনা কক্ষের টেবিলের পাশে এক গাদা রক্তের মাঝে উপুর হয়ে পড়ে আছে শেখ কামালের লাশ। পাশে পড়ে রয়েছে তার ভাঙা চশমা। বেডরুমের মুখেই উপুর হয়ে পড়ে আছেন বঙ্গবন্ধুর সুখ দুঃখের সঙ্গিনী প্রিয় রেণু। গলার হাড়টা ঢুকে আছে তার মুখের মধ্যে। এক পায়ে তখনও আটকে রয়েছে একটি স্যান্ডেল। বেগম মুজিবের লাল পাড়ের সাদা শাড়ি আর সুতির সাদা পেটিকোটের শুভ্রতা ঢেকে আছে রক্ত বন্যায়। বুলেটের 13টি ক্ষতচিহ্ন তার ব্লাউজ জুড়ে। পাশে পড়ে রয়েছে বেগম মুজিবের রক্তমাখা রুমালটি। বেডরুমের মেঝেতে যেন এক সাগর রক্ত। সেই রক্তে মিশে একাকার দুই নববধূ সুলতানা কামাল আর রোজি জামালের হাতের মেহেদির রং। হাতের ম্রিয়মান আলপনাগুলো কটাক্ষ করে জানান দিচ্ছিল মাত্র 1 মাস আগে আমরা সেজেছিলাম এমন রূপে। বাম পাশেই পড়ে রয়েছে শেখ জামালের বিবর্ণ লাশ। সারা দেহ তার ক্ষত বিক্ষত। নিচতলার সিঁড়ি সংলগ্ন বাথরুমে পড়ে আছে শেষ মুহূর্তে পানি পানি করে আরতি করা বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসেরের বিবস্ত্র লাশ। দুই ভাবি ঠিক মাঝখানে পড়ে রয়েছে বুলেটের আঘাতে ক্ষত বিক্ষত নিষ্পাপ শিশু রাসেলের লাশ। গুলিতে শুধু রাসেলের দেহই ঝাঁঝরা হয়নি, মস্তিষ্ক থেকে বের হয়ে এসেছিল রাসেলের মগজ, আর অক্ষি কোটর থেকে বের হয়ে এসেছিল নিস্তরঙ্গ চক্ষু দুটিও। এমন নৃশংসতা, এমন অপরাধ ক্ষমার অযোগ্যই নয়, শুধু অপরাধ পাপ তুল্যও বটে। চলুন সামিল হই আমরা প্রবল ধিক্কারে। ধিক্কারে মুখর না হলে যে এই পাপ অভিশাপ রূপে একদিন বর্ষিত হবে আমাদেরই উপর বজ্ররূপে। বাংলাদেশ বাংলাদেশ, থেকো নাকো নীরব দর্শক, ধিক্কারে মুখর হও, হাত ধুয়ে এড়াও নরক। এভাবেই ৭৫-এর ১৫ আগস্ট ভোর রাতে ঘাতকরা শেষ করে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের। অভিশপ্ত এই রাত ডেকে আনলো অন্যরকম এক ১৫ আগস্ট, বাঙালির শোক। আজ 15ই আগস্ট, আজ বাঙালির শোক। অনার্য পতাকা হয়ে বাংলার আকাশটাও আজ নত হোক। আজ খা খা, আজ ধুধু, ছিন্ন ভিন্ন মানুষ অশোক রারে বঙ্গে হরিকেলে সমতটে। বাঙালির বজ্র বুকে আজ ঘোর বাড়িপাত হোক। মনে পড়ে বঙ্গবন্ধু, ডেভিড ফ্রস্টকে দেয়া এক সাক্ষাৎকারে তুমি বলেছিলে যে মানুষ মরতে রাজি, তাকে কেউ মারতে পারে না। আপনি একজন মানুষকে হত্যা করতে পারেন, সেটা তার দেহ, কিন্তু তার আত্মাকে কি আপনি হত্যা করতে পারেন? না, তা কেউ পারে না, এটাই আমার বিশ্বাস। ঠিক তোমার সেই প্রবাদতুল্য কথার মতো পরম্পরা হয়ে গেছে তোমার অবিনাশী আত্মা। সমাবর্তন তোরণে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গানের কথাগুলো আজ অবিনাশী রূপে হয়ে উঠেছে তোমারই সমার্থ। যেখানে তোমার লাশ, রক্তাক্ত সিঁড়ি, কফিনে জমা দুঃখটুকু আর শহীদ হবার দিনটি,
স্মরণ করিয়ে দেয় পিতা ৭১-এর ফুল ও আগুন ফোটানোর সাহসী দিনের কথা। রেসকোর্স থেকে যেদিন গর্জে উঠেছিল তোমার কণ্ঠস্বর, অবাক বিশ্ব সাবাস তর্জনী, দাঁড়ালো উচ্চ শির, জয় বাংলা স্বতঃস্ফূর্ত জনসমুদ্রে। তুমুল উন্মাদনায় যেদিন স্বপ্নের দিন শুরু, সেদিন আমাদের প্রথম স্বাধীনতা। বাংলার মানুষ কি ভুলতে পারে সেই আনন্দ উত্থানে, সেই অমৃত কণ্ঠের দিন? মহান পিতা, আমরা তোমাকে ভুলিনি, ভুলব না কোনো দিন। তোমার রক্তের কসম, আমরা তোমাকে ভুলিনি পিতা, আমরা তোমাকে ভুলব না কোনো দিন। তোমাকে হত্যা করার মধ্য দিয়ে ঘাতকরা জয়ী হতে পারেনি এক বিন্দুও। সেই অভিশপ্ত রাতে বেলজিয়ামের ব্রাসেলসে থেকে বেঁচে যাওয়া তোমার আদরের জ্যেষ্ঠ কন্যা, তোমার দীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমা এবং বাংলার সহজ সরল মাতৃরূপ অথচ সংকল্পে দৃঢ় আর সংকটে দুর্জেয় নারী বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিবের আলোয় বেড়ে ওঠা শেখ হাসিনার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে তোমার স্বপ্ন। আরও উর্বর হয়েছে তোমার নাম। আমাদের রক্তধারায় বয়ে চলেছে তোমারই অস্তিত্ব। বন্ধু, বঙ্গবন্ধু, তোমার কালো ফ্রেমের চশমাটা আমায় দাও। হে বন্ধু, বঙ্গবন্ধু, তোমার কালো ফ্রেমের চশমাটা আমায় দাও। আমি চোখে দিয়ে দেখব কেমন করে দেশটাকে এত ভালোবাসো। যতবার চাই কাছে পেতে ততবারই তুমি আসো। তুমি কবিতার মতোই আসো, তুমি গানের মতোই আসো। হে বন্ধু, বঙ্গবন্ধু, তুমি আসলেই দেখি অন্ধরাতে হয় যে সূর্যোদয়। তুমি আসলেই দেখি প্রতি হৃদয়ে মুক্তিযুদ্ধ হয়। তুমি আসলেই দেখি মা হুঙ্কারে। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। তুমি আসলেই দেখি মা হুঙ্কারে দেশের শত্রু নাশ। কেমন করে দেশটাকে এত ভালোবাসো। যতবার চাই কাছে পেতে ততবারই তুমি আসো। তুমি কবিতার মতোই আসো, তুমি বিজয়ের বেশে আসো। হে বন্ধু, বঙ্গবন্ধু, তোমার কালো ফ্রেমে চশমাটা আমায় দাও। হে বন্ধু, বঙ্গবন্ধু, আমরা তোমার আগামী স্বপ্ন পূরণের সৈনিক।